টিসিবির ট্রাক সেল বন্ধের প্রতিবাদে বাসদের সমাবেশ। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন ইসলামপন্থীরা, বললেন সৈয়দ ফয়জুল করিম। এদিকে করের বোঝা চাপিয়ে দেওয়া গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী, মন্তব্য এবি পার্টির। সর্বশেষ জানাবো ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিসিবির ট্রাক সেল বন্ধের প্রতিবাদে বাসদের সমাবেশ। শতাধিক পণ্যে শুল্ক কর আরোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সমাবেশ থেকে গ্রাম শহরে শ্রমজীবীদের জন্য রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানিয়েছে দলটি। বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ক্রমাগত মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে সরকার। আইএমএফের পরামর্শে এই কর আরোপের কোনো নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এটি শ্রমজীবী, কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের শামিল। বজলুর রশিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারা দেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে। এত বেশি পরিমাণ কার্ডে অনিয়মের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। উচিত ছিল পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ আরও বিপদে পড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বাসদ নেতা বজলুর রশিদ। বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর নেতা খালেকুজ্জামান, জাকির হোসেন, নাসির উদ্দিন ও রুকসানা আফরোজ। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন ইসলামপন্থীরা, বলেছেন সৈয়দ ফয়জুল করিম। বৈষম্য বিরোধী আন্দোলন শিরোনামে আন্দোলন হলেও সমাজে এখনো নানা বৈষম্য বিদ্যমান বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন দেশের ইসলামপন্থীরা। কিন্তু আগামী দিনে এমনটা হওয়ার সুযোগ আর দেওয়া হবে না। এজন্য ছাত্র জনতা সহ সবাইকে সর্বস্তরের অধিকার আদায়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। সোমবার বিকেলে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করিম এসব কথা বলেন। ছাত্র জনতার আত্মত্যাগে ২০২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে উল্লেখ করে সম্মেলনে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, আগামী দিনে এদেশ হবে ইসলামপন্থীদের দেশ। দেশকে নেতৃত্ব দিতে হলে ইসলামপন্থীদের যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে এখনো দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। ফ্যাসিস্ট সরকার হটানোর পরও এখনো লুটপাট, চাঁদাবাজি বন্ধ হয়নি। আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সভাপতি এম সালাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি লোকমান হাকিম, বরিশাল জেলার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, শেখ শামসুল আলম প্রমুখ। করের বোঝা চাপিয়ে দেওয়া গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী, মন্তব্য এবি পার্টির। নাগরিকদের উপর পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেওয়া জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মনে করে এবি পার্টি। দলটির নেতারা বলছেন, কোনো অংশীজনের সঙ্গে পরামর্শ না করে মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অন্যায্য ও অদূরদর্শী। সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা একথা বলেন। ভ্যাট শুল্ক বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের লুটেরাদের মতো আচরণ আপনারা দেশের গরিব মানুষের সঙ্গে করবেন না। যেভাবে দিনকে দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, তার উপর আবার নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে, তাতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা মনে করি যে ক্রমান্বয়ে কমিয়ে ভ্যাট ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করে উপার্জন মুনাফা ভিত্তিক একক প্রত্যক্ষ কর নীতিমালা ও ব্যবস্থাপনা তৈরি করা দরকার। কম সামর্থ্যের নাগরিকদের ভোগান্তিকে পুঁজি করে বাজেট বাস্তবায়ন করার আয়োজন সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের সমাজ কায়েমের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
146 কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন। সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসৎ আচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে প্রায় 146 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ বিষয়ে শুনানির জন্য আগামী 20 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 1 জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-1 এ মামলা দায়ের করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 20 মার্চ দিন ধার্য রয়েছে। মামলায় আনিসুল হকের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসৎ আচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 146,19,70,96 টাকার সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজ নামে ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে 29টি ব্যাংক হিসাবে ৩৪৯,১৫,২১,৫৮২ টাকা জমা ও ৩১৬,৪৮,৮১,৬০৮ টাকা উত্তোলন অর্থাৎ সর্বমোট ৬৬৫,৬৩,০৩,১৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। মানি লন্ডারিং, সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ এর ১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ এর ২ ধারা সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ এর ২ ও ৪ এর ৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।